চৌঠা মে 2026 পশ্চিমবঙ্গের ইতিহাসের এক ঐতিহাসিক দিন। বাংলা জয় করল ভারতীয় জনতা পার্টি। পদ্মাসনে পশ্চিমবঙ্গ 203, এই মুহূর্তে 203টি কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি। আর শুধুমাত্র জয় নয়, রীতিমতো একটা ঝড় এসেছে বাংলার রাজনীতিতে। এতদিন ধরে সবাই এটাই ভেবে এসেছিল পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি, এত সহজে এই ঘাঁটি ভাঙা যাবে না এবং বিজেপির জন্য এটা একটা হিউজ চ্যালেঞ্জ ছিল। কিন্তু আজকের দিনের রেজাল্ট পুরোপুরি উল্টো কথা বলছে। দুটো বাদে প্রায় প্রত্যেকটা এক্সিট পোলের রেজাল্ট হুবহু মিলে যাচ্ছে। অনেকেই আবার তৃণমূলের এই হারকে মমতা ব্যানার্জির পতনের কারণ হিসাবে দেখছেন। কিন্তু কেন? যে মমতা ব্যানার্জি 2021 সালেও এই পশ্চিমবঙ্গে 294টির মধ্যে 210টিরও বেশি আসনে জিতেছিলেন, আজ তার দল 100র গণ্ডিও পেরোতে পারেনি। এর কারণ কি? শুধুই কি হিন্দু মুসলিমের রাজনীতি, নাকি এর পেছনে জড়িয়ে রয়েছে আরও বড় কারণ? নমস্কার, আমি রয়েছে মিঠুন, আপনি দেখছেন রোমাঞ্চপিডিয়া। এই বছর ভোটে আমরা কথা দিয়েছিলাম আমরা কোনো দলের হয়ে প্রচার করব না, কারণ আমার বিশ্বাস ছিল বিগত কয়েক বছর ধরে বাংলার মানুষের সাথে যে পরিমাণে দুর্নীতি হয়েছে তাতে আলাদা করে প্রচারের কোনো প্রয়োজন নেই। স্বাধীনতার পর থেকেই 79 বছরে প্রথমবার বাংলায় সুষ্ঠুভাবে ভোট হয়েছে। বাম আমল বলুন বা তৃণমূল আমল, বহুবার অভিযোগ উঠেছে যে বাংলায় ভোট মানেই হিংসা, বুথ দখল আর খুনোখুনি। এই প্রথমবার বাংলার মানুষ স্বাধীনভাবে তাদের মতামত জানাতে পেরেছেন, তাই এই জয় ঐতিহাসিক। তো চলুন জেনে নেই কেন আজ বাংলার মানুষ মমতা ব্যানার্জির দিক থেকে মুখ সরিয়ে নিয়েছেন। তবে শুরুতেই বলে দেই, আমরা কোনো পলিটিক্যাল পার্টির সাপোর্টার নই। এই ভিডিওতে আমরা যে সমস্ত তথ্য দেবো সেগুলো নিউজ মিডিয়া থেকে কালেক্ট করা। আজকের দিনে তৃণমূল কংগ্রেসের এই হারের কারণ জানতে গেলে আমাদেরকে একটু পিছিয়ে যেতে হবে, বিশেষ করে 2021 সালের দিকে। এই সময় তৃণমূল কংগ্রেস মোট ভোটের প্রায় 48% পেয়ে জয়ী হয়েছিল। বিজেপির ভোট ছিল 38%-এর কাছাকাছি। এই 10% গ্যাপটাই একটা বড় গেম চেঞ্জার ছিল। সে সময় অনেকেই কিন্তু এই 38% ভোটকে অনেক ছোট নজরে দেখেছিলেন। কিন্তু এই ভোটের সংখ্যাটা কিন্তু কোনো সাধারণ ব্যাপার নয়। মাত্র 5 বছরের মধ্যে বিজেপি তাদের প্রায় শূন্য ভোট থেকে এই 38%-এ পৌঁছে গিয়েছিল। মানে একটা হিউজ বেস তাদের অলরেডি তৈরি হয়ে গিয়েছিল, শুধুমাত্র বাকি ভোট তাদের একত্রিত করা বাকি ছিল। এই 2021 থেকে 2026 সালের মধ্যে সেই বাকি ভোটটাও বিজেপি নিজেদের কুক্ষিগত করে নেয়। আর এই সময়ের মধ্যে সবচেয়ে বড় যে পরিবর্তনটা হয় সেটা হচ্ছে মানুষের মাইন্ডসেট। ইভেন 2024 সালেও বিজেপি এই রাজ্যে তৃণমূলের থেকে অনেকটাই পিছিয়ে ছিল। সুতরাং হিন্দু মুসলিম রাজনীতি যদি ফ্যাক্টরি হতো তাহলে কিন্তু 2024 সালের লোকসভা ভোটে মমতা ব্যানার্জি এতটা এগিয়ে থাকতে পারতেন না। ইভেন বেশ কিছু রিপোর্টে এটাও বলা হয় 2024 সালে বিজেপি প্রায় 8.3% মুসলিম ভোট পেয়েছিল। আর এই কারণেই বলা হচ্ছে মমতা ব্যানার্জির হারের জন্য দায়ী ছিল শেষ দুটো বছর, মানে 2024 থেকে 2026। অবশ্য কিন্তু এখানে ইলেকশন কমিশনের একটা বড় ভূমিকা ছিল। এবছর যেভাবে মিলিটারি স্কেলে সুরক্ষা দিয়ে ভোট করানো হয়েছে তাতে মানুষ নিজেদের মতামত স্বাধীনভাবে ইভিএম মেশিনে জানাতে পেরেছে। তবে এই হিউজ বিজেপির পক্ষে ভোটের কিন্তু কারণ হচ্ছে শেষ দুটো বছর। বিশেষ করে চাকরি সংক্রান্ত ইস্যুটা কিন্তু একটা বড় টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। এটা তো আমরা প্রত্যেকেই জানি যে বিগত 5 বছর ধরে পশ্চিমবঙ্গে সরকারি চাকরির নিয়োগ প্রায় নেই বললেই চলে। যেটুকু বা চাকরি হয়েছে তার 90% ছিল দুর্নীতি। এই দুর্নীতির ইস্যুতেই 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। প্রাইমারির 32,000 চাকরি বাতিলের মামলা আজও কোর্টে চলছে। আর যখন এই মানুষগুলো তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ জানায়, মমতা ব্যানার্জির পুলিশ এই মানুষগুলোর উপরে লাঠিচার্জ করে, লাথি মারা হয় শিক্ষকদের। আর এই ঘটনা সেদিন নিউজ মিডিয়ার মাধ্যমে গোটা বাংলা দেখেছিল। কিভাবে যোগ্য প্রার্থীরা মার খেতে খেতে রাস্তায় লুটিয়ে পড়ছিল, তাদের চোখের জল বাংলার মানুষের মনে আলোড়ন সৃষ্টি করেছিল। এই সব কিছু মিলিয়ে সাধারণ মানুষের মনে একটা পারসেপশন ক্রিয়েট হয় যে তৃণমূল কংগ্রেসের সরকার শিক্ষিত বেকার ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে উদাসীন। আর এটা কিন্তু অনেকাংশে সত্যি প্রমাণ হয়েছে। একজন সাধারণ স্টুডেন্ট যে বছরের পর বছর ধরে চাকরির প্রিপারেশন নিচ্ছে, সে যখন দেখতে পায় যে তার ফিউচার আনসার্টেন হয়ে যাচ্ছে, তখন তার ফ্রাস্ট্রেশন শুধুমাত্র ব্যক্তিগত থাকে না, এই ক্ষোভটা সরকারের উপর রাগে কনভার্ট হয়। সেটা কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার, সব ক্ষেত্রেই সমান। এই রাগটা সাইলেন্ট হলেও কিন্তু ভীষণই পাওয়ারফুল। বর্তমানে আমাদের রাজ্যে প্রায় 1 কোটিরও বেশি বেকার যুবক যুবতী রয়েছে, যাদের বয়স 21 থেকে 25 বছরের মধ্যে। এদের ভোটের বেশিরভাগটাই 2026 সালের ভোটে বিজেপির দিকে শিফট হয়েছে। তৃণমূল কংগ্রেস একেবারে শেষ মুহূর্তে এসে চেষ্টা করেছিল শিক্ষিত বেকারদের নিজেদের দলে টানার। তারা 1,500 টাকা করে ভাতাও ঘোষণা করেছিল,
কিন্তু বাংলার যুবক যুবতী একটা জিনিস বুঝে গেছে যে মাসে ১,৫০০ টাকায় তাদের পরিস্থিতির উন্নতি হবে না। এই ঘটনার সাথে আপনি ২০১১ সালের ভোটের কিন্তু মিল পাবেন। প্রায় ৩৪ বছরের বামফ্রন্ট শাসনকালে ঠিক একইভাবে সরকারের ভুল নীতির কারণে রাজ্যে বেকারত্ব চরম সীমায় পৌঁছে গিয়েছিল। শিক্ষিত বেকাররা সরকারের উপর রেগে গিয়ে ২০১১ সালের বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঢেলে ভোট দিয়েছিল। তৃণমূলের জন্য পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতা দখল করা অনেকটাই সহজ হয়ে গিয়েছিল, ঠিক যেমনটা এবার বিজেপির সাথে হয়েছে। দেখুন, এখানে অনেকেই আপনারা বলতে পারেন যে তাহলে কি বিজেপি সেন্ট্রালে চাকরি দিচ্ছে? এটা অবশ্যই একটা আলোচনার বিষয়, কিন্তু আজকের আমাদের এই আলোচনার টপিক হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ভোট। তো আমরা ওয়েস্ট বেঙ্গলের ভোট এবং এখানকার মানুষদের পার্সপেক্টিভ থেকে এগুলো বিচার করছি। এবার আসা যাক ভোটের স্ট্রাকচারের দিকে। এবারের ভোটে সবথেকে বড় যে পরিবর্তনটা দেখা গেছে সেটা হচ্ছে মহিলা ভোটার। এতদিন ধরে মহিলা ভোটার তৃণমূলের একটা স্ট্রেংথ ছিল। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রীর মতো বিভিন্ন ওয়েলফেয়ার স্কিম, বিশেষ করে ডিরেক্ট ক্যাশ ট্রান্সফার, এগুলো কিন্তু তৃণমূল সরকার করেছিল। এই প্রকল্পগুলো যে শুধুমাত্র মহিলাদের আর্থিক সাহায্যই দিয়েছে তা কিন্তু নয়, তাদের একটা সাইকোলজিক্যাল সিকিউরিটিও দিয়েছিল। কিন্তু ২০২৬-এ এসে এই জায়গায় একটা হিউজ চেঞ্জেস এসেছে। দেখুন, এই ওয়েলফেয়ার স্কিমগুলো তখনই কাজ করে যখন মানুষ এগুলো ফেয়ারভাবে পায়, কিন্তু এই স্কিমগুলোতেও প্রচুর পরিমাণে দুর্নীতির অভিযোগ রয়েছে। বেশিরভাগ মহিলাদের, বিশেষ করে গ্রামের দিকে মহিলাদের এই সুবিধা পেতে গেলেও তাদেরকে কাটমানি দিতে হতো। তৃণমূল পার্টির মিটিং মিছিলে জমায়েত করতে হতো, পার্টির লোকদের দাদাগিরি সহ্য করতে হতো। একজন মহিলা যদি মাসে ১,৫০০ থেকে ১৭০০ টাকা পান, সেটা অবশ্যই তার জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু সেই টাকার জন্য তাদেরকে যদি বারবার অফিসে ঘুরতে হয়, লোকাল লিডারদের সব কাজে তাদেরকে সাপোর্ট করতে হয়, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে এম্পাওয়ারমেন্টের জায়গাটা দুর্বল হয়ে যায়। ধীরে ধীরে সরকারের উপর একটা রাগ সৃষ্টি হয়, সরকারের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি পাল্টে যেতে শুরু করে। এছাড়াও তৃণমূল কংগ্রেস বাংলার মেয়েদের সিকিউরিটির গ্যারান্টি দিতে পারেনি। আরজি করে যে নৃশংসভাবে অভয়াকে ধর্ষণ এবং হত্যা করা হয়েছে, তারই সাথে সুপরিকল্পিতভাবে প্রমাণ লোপাট করা হয়েছে, তা নিউজ মিডিয়ার মাধ্যমে বাংলার আপামর জনগণ দেখেছে। এছাড়াও সন্দীপ ঘোষ, যার উপরে বারবার এই আরজি করের নৃশংস হত্যার পেছনে যাকে দায়ী করা হচ্ছিল, তাকেও মমতা ব্যানার্জির সরকার শেল্টার দিচ্ছিল। ইভেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটাও বলেন যে মেয়েরা কেন রাত ৮টার পরে বাইরে বেরোবে। এই জিনিসগুলো কিন্তু মেয়েদেরকে তাদের সিকিউরিটি নিয়ে ভাবতে বাধ্য করেছে। এবার আসা যাক সংখ্যালঘু ভোটের দিকে, যেটা বাংলার রাজনীতিতে সবসময় একটা ডিসাইসিভ ফ্যাক্টর। বহু বছর ধরে সংখ্যালঘু ভোটের একটা বড় অংশ একদিকে কনসলিডেট ছিল, কিন্তু ২০২৬-এ এসে এই কনসলিডেশন একটু হলেও ভাঙতে শুরু করেছে। আর এখানেও কিন্তু একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর কাজ করছে। দীর্ঘদিন ধরে সংখ্যালঘু মানুষেরা একটা পার্টিকে সাপোর্ট করে গেছে, কিন্তু তারপরেও গ্রাউন্ড লেভেলে খুব বেশি পরিবর্তন আসেনি। সংখ্যালঘুদের খুশি করার জন্য মমতা ব্যানার্জি ইমাম ভাতা শুরু করেন, হজ যাত্রার ব্যবস্থা করেন। কিন্তু মুসলিম ভোটার মানে কি শুধুমাত্র তারা ভাতা চাইবে? মুসলিম সমাজে যে ইয়ং জেনারেশন রয়েছে, তারাও তো চাকরি চায়, তারাও কর্মসংস্থান চায়। আর এই জায়গায় তৃণমূলের একটা হিউজ ভোটের অংশ কেটে নিয়েছে আইএসএফ এবং সিপিআইএম। বহু মুসলিম ভোটার মমতা ব্যানার্জির তুলনায় নওশাদ সিদ্দিকীকে যোগ্য নেতৃত্ব মনে করেন, যিনি কখনো কোনো কমিউনাল বার্তা দেন না, যিনি সবসময় সরল সাধারণ মানুষের সাথে কথা বলেন। এই ঘটনাগুলোর পরেও গত ২ বছরে বাংলায় এমন কিছু ঘটনা ঘটেছে যার জন্য আজ তৃণমূল কংগ্রেসকে এত বড় হারের সামনাসামনি করতে হচ্ছে। গত ২ বছরে মুর্শিদাবাদের মতো ঘটনা ঘটেছে, যেখানে কমিউনাল অ্যাটাকের কারণে শত শত মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। রাজ্য পুলিশ তাদের প্রোটেকশন দিতে পারেনি। একের পর এক ভাতা ঘোষণা হয়েছে ঠিকই, কিন্তু গ্রাউন্ড লেভেলে রাজ্য শাসনে ব্যর্থ ছিলেন মমতা ব্যানার্জি। এছাড়া এই ভোটে কিন্তু এসআইয়ের একটা হিউজ ইম্প্যাক্ট ফেলেছে। বহু মৃত ভোটার, ঠিকানা পরিবর্তিত ভোটারের নাম বাদ গেছে। আবার তৃণমূল সহ বাকি দলগুলো দাবি করছে অনেক বৈধ ভোটার, যাদের মধ্যে হিন্দু মুসলিম উভয়ই রয়েছে, তাদের নামও বাদ গেছে। আর এই নাম বাদ যাওয়ার সংখ্যাটা প্রায় ১০%। আর এই ১০% ভোটেই কিন্তু ২০২১ সালে বিজেপি হেরে গিয়েছিল। এছাড়া মমতা ব্যানার্জি যেভাবে আইপ্যাকে গিয়ে সিবিআই এর হাত থেকে ফাইল কেড়ে নিয়েছেন, এটা কিন্তু টিভিতে বহু মানুষ দেখেছেন। ইভেন বিগত কয়েক বছরে বিজেপি তৃণমূলের সাথে একটা শব্দকে বেঁধে দিয়েছিল: চোর। চাকরি চুরি, বালি চুরি, কয়লা চুরি, ইভেন ত্রিপল চুরি। দেখুন, আমি কিন্তু এখানে বলছি না যে মমতা ব্যানার্জি নিজেই জিনিসগুলো চুরি করেছেন, কিন্তু যখন বারবার তার দলের কোনো ব্যক্তির উপরে এই জিনিসগুলো চুরির অভিযোগ আসছিল, তিনি কোনো রকম অ্যাকশন না নিয়ে শুধুমাত্র ক্ষমতা ধরে রাখার জন্য চুপ ছিলেন। ইউটিউবার, ইনফ্লুয়েন্সারদের উপর মিথ্যা মামলা থেকে শুরু করে থ্রেট কালচার, বইমেলা থেকে শুরু করে ফিল্ম ইন্ডাস্ট্রি, টোটো স্ট্যান্ড থেকে শুরু করে ল্যান্ড মাফিয়া, প্রত্যেকটা জায়গায় এই সরকার
নিজেদের ঔদ্ধত্য প্রকাশ করতে চেয়েছে, যার ফলে গোটা দলটার প্রতি মানুষের বিরূপ মনোভাব সৃষ্টি হয়েছে। এবার এইসবের মধ্যে কিন্তু একটা জিনিস কেউই বলছে না, সেটা হচ্ছে মেসি কাণ্ড। বাংলার একটা হিউজ যুব সমাজ যারা কোনোদিন কোনো রাজনীতি করে না, কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নয়, তারা নিজেদের জমানো টাকা দিয়ে, কেউ কেউ 1 মাসের স্যালারি দিয়ে মেসিকে দেখবে বলে কিছু টিকিট কেটেছিল। কিন্তু সেদিন বাংলার এই যুব সমাজ দেখেছিল কিভাবে কয়েকটা পলিটিক্যাল লিডার তাদের স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছে। টিভিতে সেদিন কিন্তু বাংলার যুব সমাজ চিৎকার করে বলেছিল এই সরকারকে তারা আর চায় না। এটাও কিন্তু ভোট বক্সে হিউজ ইম্প্যাক্ট ফেলেছে। এছাড়া মমতা ব্যানার্জির এন্ড থেকেও বেশ কিছু কমিউনাল কথাবার্তা বলা হয়েছে। যেমন মমতা ব্যানার্জি ভোটের কিছুদিন আগেই বলেছিলেন কয়েক মিনিটের মধ্যেই একটা কমিউনিটিকে ছেড়ে দিলে তারা সব তছনছ করে দেবেন। আমরা আছি বলে না, আপনারা সবাই ভালো আছেন। আর যদি আমরা না থাকি, কোনোদিন সেরকম আসে 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। মুর্শিদাবাদের মতো ঘটনা হওয়ার পর বাংলার মানুষেরা এই কথাটাকে কিন্তু সিরিয়াসলি নিয়েছিল। সব মিলিয়ে তৃণমূল কংগ্রেসের একটা দীর্ঘ সাংগঠনিক ক্ষমতা থাকা সত্ত্বেও ইন্টারনাল ইস্যু তাদেরকে দুর্বল করে দিয়েছে। স্বজন পোষণ, গোষ্ঠীদ্বন্দ্ব, টিকিট ডিস্ট্রিবিউশন নিয়ে অসন্তোষ, এই সবগুলো মিলিয়ে অনেক জায়গায় ওয়ার্কারদের মধ্যে মোটিভেশন কমে গিয়েছিল। আর এই ছোট ছোট গ্যাপগুলি শেষ পর্যন্ত বড় বড় ডিফারেন্স তৈরি করে দেয়। এছাড়াও এই বছর তৃণমূলের যে সমস্ত এজেন্ডা ছিল, সেই এজেন্ডাগুলোকে তারা সরাসরি বিজেপিকে টার্গেট করতে পারেনি। দেখুন, একটা দল হিসাবে বিজেপিরও কিন্তু বেশ কিছু খারাপ দিক রয়েছে, কিন্তু সেই মেইন দিকগুলো বাদ দিয়ে তৃণমূল কংগ্রেস এবছরের ভোটে কনসেন্ট্রেট করেছে এসআইআরের উপরে। কেন ইলেকশন এত কড়াকড়ি হচ্ছে তার উপরে, বাংলার মানুষ আমিষ খেতে পারবে কিনা তার উপরে, বাংলায় হিন্দি আগ্রাসন হবে কিনা তা নিয়ে বাংলার মানুষকে প্রভাবিত করার চেষ্টা করেছে। অন্যদিকে বিজেপির কাছে কিন্তু খুবই স্ট্রং এজেন্ডা ছিল, চাকরি চুরি, দুর্নীতি, এই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে বললাম। এগুলো ছাড়াও কিন্তু বিজেপি তাদের হিন্দুত্ববাদী ন্যারেটিভকে কাজে লাগিয়েছে। মমতা ব্যানার্জি নিজে রাজকোষের সম্পত্তি থেকে একটা জগন্নাথ মন্দির তৈরি করেও শেষ পর্যন্ত কিন্তু হিন্দু ভোটকে একত্রিত করতে পারেননি। এই হিউজ পরিবর্তনের পর এটা ছিল আমাদের প্রথম ভিডিও। আপনারা যদি ডিটেলসে আরও ভিডিও চান তাহলে অবশ্যই আমি এই বিষয়ে ভিডিও বানাবো। আচ্ছা, আপনার কি মনে হয় বাংলায় বিজেপি যে সমস্ত এজেন্ডাকে সামনে রেখে ভোট পেয়েছে, যেমন ধরুন অভয়ার বিচার, বাংলায় শিল্প ফিরিয়ে আনা, চাকরি ফিরিয়ে আনা, সেগুলো কি তারা করতে পারবে? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। আবারও বলছি, আমাদের এই চ্যানেল কিন্তু কোনো রকম কোনো পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করে না, আর এটা সম্পূর্ণভাবে একটা পলিটিক্যাল অ্যানালিসিস। তো দেখতে থাকুন রোমাঞ্চপিডিয়া। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।